আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে তাসনিয়া এডুকেশন স্কুলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলি এগুলো হলো মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক, প্রতীক লেখার নিয়ম, সংকেত, পরমাণুর ভিতরের কণা, পরমাণুর মূল কণিকা। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনার প্রথম যে বিষয় এটি হলো মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ কাকে বলে এটা তোমরা অনেকে জানো। তারপর আমরা আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে পদার্থ বাংলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি। অর্থাৎ এখানে আমি হাইড্রোজেন লিখলাম, এই হাইড্রোজেনকে বাংলে বা বিশ্লেষণ করলে আমি শুধু হাইড্রোজেনের কণাই পাবো, তাই এখানে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। আমাদের এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা প্রায় 118টি। এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে তৈরি হয়। আর আমাদের শরীরে প্রায় 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। এটা হলো আমাদের মৌলিক পদার্থ। এরপর হলো আমাদের যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ হলো যে পদার্থ বাংলে বা বিশ্লেষণ করলে 2 বা 2-এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন আমি যদি এখানে লিখি পানি H2O, এখানে আমি লিখলাম পানি H2O, এটি একটি যৌগিক পদার্থ। অর্থাৎ এখানে 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু রয়েছে। তার মানে এই পানিকে বিশ্লেষণ করলে আমরা 2 বা 2-এর অধিক সংখ্যক কী পাচ্ছি? মৌলিক পদার্থ পাচ্ছি। এই কারণে এখানে পানি একটি যৌগিক পদার্থ। যদি এখানে আমি লিখি কার্বন ডাইঅক্সাইড CO2, অর্থাৎ এটি একটি যৌগিক পদার্থ, কারণ এখানেও আমাদের 2 বা 2-এর অধিক সংখ্যক মৌলিক পদার্থ রয়েছে, তাই এটি যৌগিক পদার্থ। এরপর হলো আমাদের পরমাণু কাকে বলে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন এখানে যদি আমি লিখি O, এখানে O হলো অক্সিজেনের একটি পরমাণু, আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্মে বিদ্যমান। অর্থাৎ যদি অক্সিজেনকে বিশ্লেষণ করা হয় তাহলে এই অক্সিজেনের মধ্যে অক্সিজেনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিদ্যমান থাকে, এই কারণে এখানে অক্সিজেন হলো একটি পরমাণু। এরপরে যদি আমি লিখি S, এই S হলো সালফারের একটি পরমাণু, আর সালফার পরমাণুতে সালফার ধর্মে বিদ্যমান থাকবে। অর্থাৎ সালফারকে বাংলা বা বিশ্লেষণ করলে অসংখ্য সালফার ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। তার মানে এটি হলো আমাদের পরমাণু। এরপর হলো আমার অণু কাকে বলে। 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। আমি বলছিলাম 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে কিসের মাধ্যমে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে যদি যুক্ত থাকে তাহলে তাকে আমরা অণু বলতে পারি। যেমন এখানে যদি আমি লিখি O+O, তাহলে এখানে আমি লিখতে পারি O2। এখানে O2 হলো অক্সিজেনের একটি অণু। অর্থাৎ এখানে আমার 2টি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অক্সিজেন অণু গঠিত হয়। আবার যদি এখানে আমি লিখি C+O2, তাহলে এখানে আমি লিখতে পারি CO2। অর্থাৎ এখানে আমার কার্বন পরমাণু এবং অক্সিজেন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হলো। তার মানে এখানে আমার O2 এটি একটি অণু, CO2 এটিও একটি অণু। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার 2টা একই মৌল, অর্থাৎ দুটোটা একই মৌল বলতে দুটোটা কি অক্সিজেন পরমাণু। আর এখানে হলো আমার একটি কার্বন পরমাণু এবং এখানে একটি অক্সিজেন অণুর সমন্বয়ে আমার CO2 কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়। তার মানে যদি আমাদের এইরকম একই জাতীয় 2টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠিত হয়, অর্থাৎ যদি একই মৌলের 2টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠিত হয় তাহলে তাকে আমরা বলতে পারি মৌলের অণু। তার মানে এটি হলো আমার মৌলের অণু। আর যদি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠিত হয় তাহলে তাকে আমরা বলতে পারি যৌগের অণু। তাহলে আমরা বুঝলাম অণু 2 প্রকার, একটি হলো আমার মৌলের অণু, দুই হলো আমার যৌগের অণু। এক হলো আমার মৌলের অণু, 2 হলো আমার যৌগের অণু। অর্থাৎ একই মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে আমরা বলতে পারি মৌলের অণু, আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠিত হলে তাকে আমরা বলতে পারি যৌগের অণু। এরপর আমরা শিখব প্রতীক কাকে বলে।
কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন আমরা যদি লিখি SYDROJEN হাইড্রোজেন, আমরা পুরো না লিখে শুধু এস লিখলাম, অর্থাৎ কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। কারণ এখানে হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ হলো এস, হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ কি? এস। এরপর আমরা যদি লিখি যে কার্বন, কার্বন প্রতীক সি, নাইট্রোজেন প্রতীক এন, অক্সিজেনের প্রতীক ও, এর হলো আমার সব ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ। এরপর যদি আমি লিখি সোডিয়াম Na, এটা হলো আমার ল্যাটিন নাম থেকে এসেছে, ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম থেকে Na। যদি আমি লিখি কে, এটা হলো আমার পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে কে। এরপর আমি লিখি Fe, এটা হলো আমার আয়রনের প্রতীক অর্থাৎ ফেরাম, আয়রনের ল্যাটিন নাম হলো ফেরাম, ফেরাম থেকে Fe। তার মানে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ তাকে আমরা প্রতীক বলতে পারি। এবার হলো আমাদের এই প্রতীক লেখার নিয়ম, প্রতীকগুলো আমরা কীভাবে লিখব। যদি আমাদের ইংরেজি মৌলের প্রথম অক্ষর দ্বারায় কোনো প্রতীক লেখার জন্য আমরা বেছে নিব ইংরেজি বা ল্যাটিন নামের কি প্রথম অক্ষর। যেমন হাইড্রোজেনের প্রথম অক্ষর এস, কার্বনের প্রথম অক্ষর সি, নাইট্রোজেনের প্রথম অক্ষর এন, অক্সিজেনের প্রথম অক্ষর ও। যদি আমাদের কোনো মৌলের প্রথম অক্ষর একই হয়, যেমন এখানে তো আমি লিখি কার্বন সি, ক্লোরিন Cl, কপার Cu, এরকম যদি প্রথম অক্ষর একই হয় তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে শুধু প্রথম অক্ষর নিব এবং বাকিগুলোর ক্ষেত্রে আমরা দুইটা অক্ষর নিব, দুইটা অক্ষর নিব। এর মধ্যে প্রথম অক্ষর হবে আমার ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং দ্বিতীয়টি হবে আমার ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর। এরপর আমরা শিখব পরমাণুর ভিতরের কণা। পরমাণুর ভিতরে তিন ধরনের কণা থাকে, একটা হলো পরমাণুর স্থায়ী কণিকা, আরেকটা হলো পরমাণুর অস্থায়ী কণিকা, আরেকটা হলো পরমাণুর কম্পোজিট কণিকা। তাহলে যদি আমরা এটা এইভাবে লিখি যে পরমাণুর প্রথমটা হলো আমার পরমাণুর স্থায়ী কণিকা, পরমাণুর স্থায়ী কণিকা, এরপর হলো আমার পরমাণুর অস্থায়ী কণিকা, আরেকটা হলো আমার পরমাণুর কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। তাহলে আমরা বললাম পরমাণুর ভিতরে তিন ধরনের কণা থাকে, একটা হলো পরমাণুর স্থায়ী কণিকা, আরেকটা হলো পরমাণুর অস্থায়ী কণিকা, আরেকটা হলো পরমাণুর কম্পোজিট কণিকা। পরমাণুর স্থায়ী কণিকা কাকে বলে? পরমাণুর স্থায়ী কণিকা হলো যেসব কণিকা সকল পরমাণুতে বিদ্যমান থাকে তাকে পরমাণুর স্থায়ী কণিকা বলে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আমরা সকল পরমাণুতে পাই, এই কারণে এগুলো হলো পরমাণুর স্থায়ী কণিকা। তার মানে পরমাণুর স্থায়ী কণিকাগুলো আমার কী কী? পরমাণুর স্থায়ী কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো হলো আমাদের পরমাণুর স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কারণ এগুলো আমাদের কি সকল পরমাণুতে বিদ্যমান থাকে। এরপর হলো পরমাণুর অস্থায়ী কণিকা, যেসব কণিকা কোনো মূলের পরমাণুতে অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে তাদেরকে বলে পরমাণুর অস্থায়ী কণিকা। যেমন মেসন, নিউট্রিনো, পজিট্রন, এগুলো হলো পরমাণুর অস্থায়ী কণিকা। এরপর আমরা শিখব কম্পোজিট কণিকা। পরমাণুতে অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণাও থাকে বা ভারী কণিকা থাকে, এদেরকে বলতে পারি পরমাণুর কম্পোজিট কণিকা। যেমন ডিওটেরন, আলফা কণা ইত্যাদি, এগুলো হলো পরমাণুর কম্পোজিট কণিকা। তাহলে আমরা শিখলাম পরমাণুর ভিতর কণাগুলো আমাদের কী কী? পরমাণুর ভিতর কণাগুলো হলো পরমাণুর স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। আর স্থায়ী কণিকাগুলো আমরা বলছিলাম কী কী? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে পরমাণুর স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে আমরা বলতে পারি পরমাণুর মূল কণিকা। এবার আমরা শিখব পরমাণুর মূল কণিকাগুলোর আদান, চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক ভর, এগুলি। এখানে আমি প্রথমে লিখলাম পরমাণুর মূল কণিকা। তাহলে আমাদের পরমাণুর মূল কণিকাগুলো হলো আমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর মূল কণিকাগুলো হলো আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরপর হলো প্রতীক। এরপর আমি যদি লিখি এখানে প্রতীক, তাহলে আমার
ইলেকট্রনের প্রতীক হলো আমার ই, প্রোটনের প্রতীক হলো আমার পি এবং নিউট্রনের প্রতীক হলো আমার এন। অর্থাৎ ইলেকট্রনকে ই দ্বারা, প্রোটনকে পি দ্বারা এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমি যদি লিখি পরমাণুর প্রকৃত আধান বা চার্জ, পরমাণুর প্রকৃত আধান, ইলেকট্রনের প্রকৃত আধান হলো আমার -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হলো আমার ইলেকট্রনের প্রকৃত আধান। আর প্রোটনের প্রকৃত আধান এবং ইলেকট্রনের প্রকৃত আধান প্রায় সমান, তবে ইলেকট্রন হলো ঋণাত্মক এবং প্রোটন হলো ধনাত্মক। এখানে আমরা প্রোটনের প্রকৃত আধান লিখব +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখানে নিউটনের প্রকৃত আধান আমি লিখতে পারি 0। এবার আমরা লিখব প্রকৃত ভর, এখানে লিখি প্রকৃত ভর। কারণ আমার ইলেকট্রনের প্রকৃত ভর হলো আমার 9.11 ইন্টু 10⁻⁻28 এত গ্রাম। এটা হলো আমার ইলেকট্রনের প্রকৃত ভর। এরপর আমি যদি লিখি প্রোটনের প্রকৃত ভর হলো 1.673 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। এটা হলো আমার প্রোটনের প্রকৃত ভর। এরপর আছে আমার নিউট্রনের প্রকৃত ভর হলো আমার 1.675 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। এরপর আমি লিখব আপেক্ষিক আধান। তাহলে এখানে আমি আপেক্ষিক আধান লিখি আপেক্ষিক আধান, যেহেতু আমার ইলেকট্রন ঋণাত্মক এজন্য ইলেকট্রন আপেক্ষিক আধান হবে আমার -1। ইলেকট্রনের আপেক্ষিক আধান হলো আমার -1, প্রোটনের আপেক্ষিক আধান হলো আমার +1 এবং নিউট্রনের আপেক্ষিক আধান হলো আমার 0। তাহলে আমার ইলেকট্রনের আপেক্ষিক আধান হলো -1, প্রোটনের আপেক্ষিক আধান আমার +1 এবং নিউট্রনের আপেক্ষিক আধান হলো আমার কি 0। এরপর আমরা শিখব আপেক্ষিক ভর। তাহলে এখানে আমি লিখি আপেক্ষিক ভর। আমার ইলেকট্রনের আপেক্ষিক ভর হবে আমার 0, প্রোটনের আপেক্ষিক ভর হলো আমার 1 এবং নিউট্রনের আপেক্ষিক ভর হলো আমার 1। অর্থাৎ তাহলে এখানে আমরা লিখলাম আপেক্ষিক ভর। এখানে আমার লেখা আছে যে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের প্রকৃত ভর আমরা লিখছি 9.11 ইন্টু 10⁻⁻28 এত গ্রাম। অনেক সময় যদি এটা আমার কেজিতে আসে তাহলে আমি লিখবো 9.11 ইন্টু 10⁻31 এত কেজি। অর্থাৎ যদি কেজিতে আসে তাহলে আমি লিখতে পারি 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর যদি আমার গ্রামে আসে তাহলে আমি লিখতে পারি 9.11 ইন্টু 10⁻28 এত গ্রাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।